একটা হত্যা মামলার ক্ষেত্রে 200-300 জন আসলে আসামি, কেউ সিলেট আছে, কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না। এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? মানে কোর্ট, এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে, এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন, চিহ্নিত করুন, ঠিক করুন। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? এই তো পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ, এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে, বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে। যেটার আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেগুলি তো দেখি যে এখন হইতেছে, মানে মনে হচ্ছে একটা লগবুক দেখা দেখা এগুলি করা হইতেছে। আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা? আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন, উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে। অনেক ক্ষেত্রে আমি নিজেও দুই একটা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই, দেখা যাচ্ছে যে 200-300 জনের এগেনস্টে কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশিং করে অনেকে এক্সটোরশন করছেন, খুবই আনফরচুনেট। সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন, যে কেস এক ধরনের ম্যাচ লেভেলে কেস দেওয়া, তাদের এগেনস্টে উনি হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি, এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন। এইটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন। আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস নিয়ে আমি অনেক লেখা লিখেছি। এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শরীফ ভাই, এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফ্রেটার্নিটির অংশ, আপনারা যেহেতু আমাদের অগ্রজ, আপনারা যা করেন সেটা না এসে আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পড়ে। কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয়। যেমন আমি উদাহরণ দিই, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে, 3 দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে, ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে, তারপর আপনারা নিষিদ্ধ করবেন? কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন না যে এটা আপনাদের করতে হবে? সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই। এটা যারা রিপোর্ট করেছিল এইটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার মনে পড়ে না, আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ আমি কিন্তু থাকি, আমার মনে পড়ে না যে এই কোনো ক্যাবিনেট মিটিং এ এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ তো না, উনি ওনার প্রোটেস্টটা করেছেন, সেই অনুযায়ী অনেক হাসনাত আব্দুল্লাহ থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা অলওয়েজ মেনটেন করেছি যে এই বিষয়গুলো, এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয়, এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাইয়ের গণ আন্দোলনে ছিলেন, জুলাই আপরাইজিং এ ছিলেন, তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে, তাদের ইয়েতে, এবং সেই অনুযায়ী হয়েছে, তারা সবাই কনসেন্ট দিয়েছেন। মানে এই অনুযায়ী যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো, যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট, এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো, তাই না? দেখেন হাসনাত আব্দুল্লাহ বা এরা যে সব যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি? ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই, তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে। মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং। তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না, ওরা তো চাইছিল। এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন, ব্যাপারটা কিরকম? না আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে। আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে উক্ত সত্তা কর্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে, এটা স্বাধীনতার এটা শঙ্কা সৃষ্টি করবে। আপনার কাছে কি মনে হয়? মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদককে সম্পাদক পক্ষে এই বিবৃতি না, এটা কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম, আপনি দেখেছেন কেউ জেএমবির কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে? জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন। তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড, কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি করে বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা? আমার তো হিজবুত তাহরির মিছিল করছে, সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায়।
এটা দুই একটা হতে পারে, বাট এদের নিয়মিত ছাপা হয়েছে ভাই, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে, লেখা হয়েছে। প্রমোশনাল কোন রিপোর্ট আমরা দেখি নাই, বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যে জিঙ্গোইস্টিক যে উনি যে ভায়োলেন্সকে ইনসাইট করে যে স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন। সেই ক্ষেত্রে আমি দেখি নাই মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে, প্রমোশনাল ওয়েতে অনেকে করেছে, আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে, মানে এটা এই ব্যানের আগে, আমি বলছি ব্যানের আগে, ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে, এটা আপনি বলছেন। প্রমোশনাল কি ওনার স্পিচটা দিয়েছেন, উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন, আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন, এগুলো অনেকে কভার করেছেন, ওদের স্পিচের ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন। এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপ্যাচ করে এগুলি নানা ধরনের কাজ করছে, যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল। আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশে, আপনি জনাব তারেক রহমানের সংবাদ কিভাবে ডিল করতেন বা কিভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে? না, আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম, আমি যে 2024 সালের ইলেকশনের সময় আমি তার সাক্ষাৎকার নিয়েছি, তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি। লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্রিকা ক্যারি করছিল এটা আমি জানি না, আমার ইয়ে নাই, বাট এটা আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি। তার ইয়েতে বোধহয় কত 3রা জানুয়ারি 2024 এসছে, 3রা বা 2 আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। 3রা জানুয়ারি 2024 আপনারা সাক্ষাৎকার নিয়েছিলেন, মানে এটা তারেক রহমানের সাক্ষাৎকার লন্ডন থেকে নেওয়া হয়েছিল। লন্ডন থেকে নেওয়া হয়েছিল, সেটা কি ওইটা যেটা তারেক সাহেব হচ্ছে লিখিত পাঠাইছিলেন বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লিখিত প্রশ্ন লিখিত উত্তর, সেটা নাকি আপনারা উনাকে আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোনো সাক্ষাৎকার নাকি এটা ইমেলের মাধ্যমে ওনার একটা সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল, কেউ তার এটা নেয় নাই, এটা আরো 2-4টা জায়গায়ও ছাপা হয়েছিল, ওইটাকে ওইটা না আমরা অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার সাথে অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার ওইখানে ফটোগ্রাফারও পাঠিয়েছি, উনি ফটো শুটও হয়েছে, উনি ওইখান থেকে ফটো দিয়েছেন। আমার মনে হয় না বাংলাদেশের পত্রপত্রিকা আমি এটা দেখেছি। যাই হোক, শফিক ভাই, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা দিচ্ছেন না, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিজের লোকদেরকে মেয়র পদমর্যাদার লোক বানান, দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না, উত্তরে তিনি তার পছন্দের একজনকে, যার নিয়ে আসলে অনেক কথা আছে, তাকে ইনি প্রশ্রয় বানাইছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখেন, মানে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন? এটা কি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীবের একক সিদ্ধান্ত? না, আসিফ মোহাম্মদ সাজু বইও কি এটা করছেন, তাও তো মানে এটা তো আপনি বললেন এটা তো এক ধরনের অ্যালিগেশন, এটা কি ঠিক কিনা? আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে, আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন, উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি, কোথায় লিগাল সমস্যা আছে, এটা উনি হি উইল এক্সপ্লেইন। শফিক ভাই, আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন, একই রায়ে ইশরাক হোসেন কেন হইতে পারবেন না? মানে আমার একটু বুঝাই বলবেন, আমার অনেক কৌতূহল। ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম, এটা এমন যে এমন অনেক রায় আছে যে একজনের জন্য এটা খাটে, আরেকজনের জন্য নাও খাটতে পারে, তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয়। সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি 1-2 দিন ওয়েট করেন, আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন, উনি সাউথ আফ্রিকা গিয়েছেন, উনি আসুক, উনি এটা এক্সপ্লেন করতে পারবেন। এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেইন করে একটা ইয়া দিতে পারেন, মানে প্রেস উইং থেকে? এটা তো ওনার জায়গা, এটা ভেরি মাচ ওনার টেরিটরি, আর এটা লিগাল ইস্যু আছে এখানে, তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা। মানে উনি তো আদালতের রায়, মানে সুপ্রিম কোর্টের রায় তিনি আসলে এটাই তো বললাম আমি, তো এই যে লিগাল ইস্যুগুলো তো ওনারা ডিল করেন, সুপ্রিম কোর্টের উপর কোর্ট আছে কিনা মানে এই না কোর্টের এটা না, আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন, যে ইন্টারপ্রেটটা উনি করতে পারবেন, উনি সাংবাদিকদের কোশ্চেন নেবেন, কোনো চিন্তা, আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট করবেন। আপনার যেটা হচ্ছে যে 2-1 দিন দেরি হচ্ছে, উনি আসুক, কথা বলবেন উনি। শফিক ভাই, সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। গেল রাতে ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, তারা দেখেছি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন, তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কি দেখেন, 10 জুনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে? 10 জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা? নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমি ওনার সাথে 9.5 মাসের মতো কাজ করছি। আমি একটা জিনিস বলতে পারি, উনি কথা
একটা বললে কথা রাখেন, উনি কথার ব্যত্যয় করেন না। এবং আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি, আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই, উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলে না কেন। ওনার এই জায়গাটা আমি দেখেছি। তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, উনি এটা বারবার জানিয়েছেন। উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের 30 তারিখের পরে হবে। উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোঁয়াশার কিচ্ছু নাই। বিএনপি যেটা চাচ্ছেন, এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমিও হয়তো বা চেতাম, ওনারা একটা ডেট চাচ্ছেন। তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ এডভাইজার, আমরা এর আগে কিন্তু অনেকে মনে করছেন আপনারা একটু বেশি সময় ক্ষমতা নিতে চান। না এটা একদমই এখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকতে। এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা। সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন। আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয় না, এটা প্রফেসর ইউনূসও কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি। রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম। আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস। অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম, বিশেষ করে ভোটারের ইয়ের ক্ষেত্রে এইটার উপরে, এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো। তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন। বাট ইলেকশন, আবারও বলি, ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটার কোনো ব্যত্যয় হবে না। আবার একটু এই যে আপনার জায়গায় আসি, মানবাধিকার, তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময়, 15 বছর, সেই সময় বিভিন্ন শিল্পী, বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন সচিব, বিভিন্ন সামরিক সচিব, তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন, কেউ ঘনিষ্ঠ ছিলেন না। এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ, তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে, কাকে বিদেশ যেতে দেওয়া হবে, কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না, এটার মধ্যে কি আপনাদের একটা পিক এন্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না, তখন আমি নাম দিব তুমি সিনেমায় অভিনয় করছো, তো সিনেমায় যে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাবো এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব? এটা কিরকম হত্যা মামলা? আমরা মনে করি যে মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই, আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি। পুলিশ তার কাজটা করে। তো সেই অনুযায়ী আপনারা দেখছেন, আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি, আমরা ওয়েলকাম জানাই। আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন, এই গভর্নমেন্ট এই জিনিসটা আমি মনে করি না। কেন মনে হয় আমি আপনাকে বলি, যে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে, তিনি সেই মামলার 207 নম্বর আসামি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 জন শিল্পী সহ মোট 283 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলাটা 283 জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এইটা করা হয়েছে। এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে আবার যে ওকে ধরা হইলো, এই সমস্ত মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন। সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটর্শন করার জন্য। এটা যে ওনারা আমাদের ল অ্যাডভাইজার বলেছেন, হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন। কিন্তু আনফরচুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে, হয় কি থানা নিতে বাধ্য হয়। আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না, এই মামলা নেওয়া যাবে না। পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায়, কোর্টে গিয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে। ফলে ওই কোর্ট যখন মামলাটা নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে। তো এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে আমরা যাই হোক, আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি, যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেওয়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না। এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম সপ্তাহে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর, মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা আইএমএফ এর পরামর্শ মেনেই। আপনি এটাকে নিয়ে আসলে কিভাবে দেখেন? না, আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই 50 বছরে আমাদেরকে বারবার ফেল করছে। এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি, একটা গভর্নমেন্ট বেঁচে থাকে, একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে। কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3-7.4%, যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো।
তো আমার তো এমন করে চলে তো হবে না। এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বুঝছি, আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর রিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি যে এটাকে রিফর্ম করতেই হবে, আমাদের যে করেই হোক আমার ট্যাক্স জিডিপি রেশিও 10-এর উপরে নিতে হবে। এটা কি তো সেই ক্ষেত্রে আইএমএফ এর না, না, এটা আইএমএফ এর পরামর্শ না, এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে গেছে। আচ্ছা, এই কাকতালীয় কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে কাকতালীয়ভাবে। আমাদের কাকতালীয় না, আমরা এটা বলছিলাম, আর আইএমএফ এটা নতুন কথা বলছেন, এটা অনেকদিন ধরেই কথা বলছে। Okay. আমরাও মনে করছি যে এই এনবিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ, এই কাজটা করতে হবে। এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক, তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ। বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স, আপনি তো রাস্তা বানাতে পারবেন না, আপনি বেতন দিতে পারবেন না, আপনি এই যে একটা বিধবার স্টাইপেন্ড দিবেন সেটা দিতে পারবেন না। আর এনবিআর এটা কনসিস্টেন্টলি ফেল করছে। আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি রেশিওর ক্ষেত্রে ইয়ে হচ্ছে 16%, 16.6%, এটা গ্লোবাল এভারেজ, সেখানে আমরা 7.3%। এটা তো চিন্তা করতে হবে, পাকিস্তানের মতো দেশও 10 এর উপরে। তবে আপনার প্রেডিকশন কি বলে যে আপনি কি এটা 7.3% থেকে মানে অন্য সরকার আসা পর্যন্ত এটাকে আসলে 8%ও করতে পারবেন? মানে আপনি কি মনে না, করেন? একটা আপনার prediction কি বলে? করে তো না, এটা হঠাৎ করে এটা পারবে না, এটা একটা লম্বা একটা রিফর্মের মধ্যে দিয়ে যেতে পারবে। Okay. আপনি ইচ্ছা করলেই যে এটাকে হঠাৎ এক বছরেই 1% আপনি বাড়িয়ে ফেলবেন, এটা হয় না। আমি 0.7% কথা বলতেছিলাম, 0.7% তো নেটে নেওয়া, আপনি আলাদা দুটো অফিস করতেছেন, নেটের মধ্যে 0.7% নেওয়া কি অত বড় একটা টার্গেট? আমাদের এই কাজটা করতে হবে, এটা যে গভর্নমেন্টই হোক, এটা আমাদের গভর্নমেন্টই থাকুক, বিএনপি আসুক বা যেই আসুক, যে গভর্নমেন্টই আসুক, এই কাজটা খুব ক্রুশিয়াল, এটা করতে হবে। এই জায়গা এটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোনো রিফর্মই আসলে হবে না। কিন্তু রিফর্ম করতে গেলে ইউনিট মানি, আর মানি আপনি রেজ করবেন কিভাবে? আপনার ট্যাক্স করে। আর এখন এতটাই ক্রুশিয়াল, আপনি দেখছেন যে অনেক দেশ, ইউএসএ দেখেন, অনেক দেশেতে টাকা বন্ধ করে দিচ্ছে, টাকাই দিচ্ছে না। পুরো ইউরোপ জুড়ে যারা ডেভেলপমেন্টের জন্য বিদেশে টাকা লেন্ডিং করে তারাও বন্ধ করে। তারা এখন ইউরোপ জুড়ে আপনি দেখেন ওরা অস্ত্রসজ্জায় ব্যস্ত, ডিফেন্স স্পেন্ডিং এ ব্যস্ত। তো আমি চাই আর না চাই, আমার এই ট্যাক্সেশন একটা ওভারঅল করতে হবে, ওই অনুযায়ী আমার ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। একটা ছোট প্রশ্ন, এটা দর্শকরা অনেকে করতেছেন, যে প্রশ্নটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হইতেছিল এটা আমরা ফিল করতেছিলাম চারদিক থেকে, কিন্তু এই সরকার আসার পরে আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে। আপনার কাছে কি এই ফিল আসছে? যেমন ধরেন বিএনপির এক নেতা কইছে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, আমরা ওই কথায় না আসি, আপনার কাছে কি এই ফিলিংটা হয়েছে যে বাংলাদেশ থেকে এখন আর টাকা পাচার করা সম্ভব না বা টাকা পাচার কেউ করতেছে না? আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না। আমরা খুব সিরিয়াস মুভ নিচ্ছি যাতে এই বাংলাদেশের থেকে টাকা পাচার বন্ধ হয়। আমরা সেই অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে। তা আমরা বলছি, আমরা সবাইকে ইনভাইট করি, আপনারা এগুলো নিয়ে আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আমরা জানতে চাই, পুরো সত্যটা আমরাও জানতে চাই। যদি কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা উইল মোস্ট ওয়েলকাম। বাট আমি বলতে পারি এই গভর্নমেন্ট, আমি বলতে পারি আপাতমস্তক একটা অনেস্ট গভর্নমেন্ট। গভর্নমেন্টের উপদেষ্টারা যে মানে এই পাচারের সঙ্গে জড়িত না সেটা আমরাও হয়তো মানে এই এখন পর্যন্ত তার ধারে কাছেও আমরা কোনো কিছু শুনি, কিন্তু গভর্নমেন্টকে আসলে নানাভাবে চাপ দেওয়া সম্ভব কিনা, নানাভাবে ইয়ে করে অন্য কেউ সুযোগ নিতে পারে কিনা। যেমন ধরেন আমাদের একজন মন্ত্রী হয়তো খুব ভালো, কিন্তু সেই মন্ত্রীর মন্ত্রণালয় আরেকটা সুযোগ নিয়ে আর কেউ তাকে ইয়ে করছেন কিনা, ওরকম আপনার মনে হয় কিনা? যে আপনার যদি এরকম এভিডেন্স থাকে এরকম, তাহলে আপনারা রিপোর্ট করেন, এটা তো জানার মানে এরকম যদি হয় রিপোর্ট করেন, আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এভিডেন্সের কথা যখন বলতেছেন তখন তো আসলে আমার কাছে এখন এভিডেন্স নাই, আমি এটা জানার জন্য এটা বলতেছিলাম। আমি বরং অন্য একটা জায়গা থেকে বলি, সর্বশেষ গত 2-1 সপ্তাহের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে যে কথাটা বা জনপ্রিয় করেছে যে কথাগুলো, তার মধ্যে একটি হচ্ছে যে আপনি বামদেরকে বলেছেন যে বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চায় বা নিজেরাও, আপনি বামদেরকেও একটু অপছন্দ করেছেন। এখন রোববার 18 মে লেখক অধ্যাপক অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কর্তা ব্যক্তির ভাবসাব, কথাবার্তা, কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিজের ছায়া পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর করিডোর, সমরাস্ত্র কারখানা, অস্বচ্ছ তড়িঘড়ি এলএনজি আমদানি চুক্তি, স্টারলিংক চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাঁপ, জবরদস্তি, গোপন ভাব, মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে। আপনার মন্তব্য শুনবো। আমি শুধু যোগ করি, বণিক বার্তা এরকম বলেছেন যে বিডার নির্বাহী চেয়ারম্যান উঠছেন, দেশি বিদেশি বিনিয়োগ কমছে। না, এই যে বণিক বার্তা রিপোর্টের কিন্তু আমরা একটা রিবার্টাল দিয়েছিলাম। আমি জানি না আপনি আমার ফেসবুকে পেজ দেখেছেন কিনা। বণিক বার্তা যে কথা বলছে যে 9 মাসের হিসাব দিয়েছেন, ওই 9 মাসে 3 মাস কিন্তু আশিক চৌধুরী ছিলেনই না। ওই 3 মাস কিন্তু খুব বাজে ছিল এবং কোনো দেশে আপনি যখন রেগুলেশন হয় বা আপরাইজিং হয়, ওই 3 মাসকে কেউ আসলে কাউন্টেই রাখে না।
ওনারা ওইটাকে কাউন্টে আনছেন, ওই যে যেটা জুলাই টু সেপ্টেম্বর, যেটার মধ্যে জুলাই মানে 5 সপ্তাহ ইভেন আমরা ক্ষমতায়ও ছিলাম না, তো সেই মানে 6 সপ্তাহের মতো, তো সেই সময়টাকে ওনারা কাউন্টে এনেছেন। এটা তো মানে আমার মনে হয় না যে এটা ঠিক ছিল ওনাদের এই রিপোর্টটা ওনাদের। এবং আশিক চৌধুরী সত্যি কথা আমাদের এখানে কাজ শুরু করেছেন অক্টোবর মাসে, তা আপনি যদি আশিক চৌধুরীকে ব্লেম করেন জুলাই সেপ্টেম্বরে কি হলো, সেটা তো এটা একটা অন্যায়, এটা ঠিক না। আমার মনে হয় যে রিপোর্টার আরো কাজ করতে পারতেন, আরো থরলি চেক করতে পারতেন, দেখতে পারতেন যে উনি ওনার কাজটা। আরেকটা হচ্ছে যে আপনি রিফর্ম করেন আর যাই করেন, আমরা যেই জায়গা থেকে শুরু করছি সেই জায়গায় আমাদের যাওয়ার জন্য আমরা এখন যে কাজটা করছি আমরা বলতে পারি এই যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য, এবং আশিক চৌধুরী নিজেও বলেছেন এটার সুবিধা পাবে যে প্রথম যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন, বা আমরা সামনের দিনগুলোতে এটা পাবো। কারণ আপনি একটা স্ট্রাকচারটা দাঁড়াতে করতে হয়, আপনার পুরো পৃথিবীতে জানাতে হয় যে আমি বিজনেসের জন্য রেডি, আপনার রিফর্মের জায়গাগুলো ঠিক করতে হয়, রিফর্ম করতে হয়, করার পরে তো তারা আসবেন। তারপরে আমরা বলবো যে অক্টোবর যে ডিসেম্বরের যে সেখানে $490 মিলিয়ন মতো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, যেটা পুরো গত 1 বছরের সবচেয়ে হাইস্ট। তা আমরা যে হচ্ছে না তা না, বাট আমরা যে ডিজায়ারটা সবাই করছেন সেটা আসছে না, আমি এটা অস্বীকারও করছি না। কিন্তু আমাদের কাছে আপনি দেখেন একটা রেগুলেশন, একটা ক্যাওটিক সিচুয়েশনে আপনি যদি অনেক বেশি আশা করেন বা সেটা এটা ঠিক না। আমরা তো অনেক বেশি আশা না। জি, বামের ক্ষেত্রে এটা বামদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওনারা যে কাজটা করছেন, ওনাদের যদি আপনি প্রেসক্রিপশন, ওনারা যে কথাগুলো বলছেন সেই অনুযায়ী করতে গেলে তো আমাদের সত্যিকার অর্থে জব তৈরি হয় না। ওনারা অনেক দেশেই আপনি দেখবেন বামদের অনেক বড় অ্যাক্টিভিজম করেন, তারা গ্রিন নিয়ে অনেক অ্যাক্টিভিজম করেন, ওনারা কয়লার এগেনস্টে শক্তভাবে দাঁড়ান, ওনারা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম করেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কথা হচ্ছে যে আমার তো জবটাও তো তৈরি করতে হবে। আমি যদি জব তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এই যে কেন আমরা মোস্ট এফিশিয়েন্ট কোম্পানিকে আমরা চিরাঙের পোর্টের টার্মিনাল দিতে চাচ্ছি, বিকজ তার মাধ্যমে যেটা হবে যে আমরা এটা ইট সেন্স এ ভেরি পাওয়ারফুল সিগন্যাল টু দ্য ওয়ার্ল্ড যে আমরা এই চিরাং পোর্ট থেকে আমরা এফিশিয়েন্ট করছি। তখন হয় কি বড় বড় কোম্পানিগুলো তখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে, তো সেই জায়গায় ওরা আসা মানেই হচ্ছে আপনার জব তৈরি হবে, লাখ লাখ জব তৈরি হবে, সেই জায়গা থেকে আমরা বলছি। কিন্তু ওনার কথা যদি দেখেন, ওনাদের কথা অনুযায়ী যে দেখেন মহিউদ্দিন চৌধুরী, সাইড পাওয়ারে আজম নাসির, নঈমুদ্দিন, এরা সাইড পাওয়ার টেক বা এদের অনেকে আছেন, ওনারা তো সেই জায়গায় সেই এফিসিয়েন্সিতে তো নিতে পারেন নাই। চিটাগাং পোর্টটা কিছু সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে রয়েছে। কিন্তু শুনবে অনেক কিছুই তো আসলে বিবেচনার মধ্যে রাখা উচিত। যেমন ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছে যে ডেনমার্কের মায়ার্স কোম্পানিরে, মানে আমি যদি না ভুল করে চট্টগ্রাম এপি মোলার মার্কস এপিএম টার্মিনাল, এই মায়ার্স কোম্পানি কিন্তু আপনি জানেন যে তাদের ফান্ডিং এর ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে যে তারা আসলে প্যালেস্টাইনে যে অট্রসিটিটা হইতেছে যারা করতেছে তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ আছে। আপনারা এই ব্যাপারগুলিও সচেতন কিনা, নাকি আসলে এই জেনোসাইড ফ্রি বলা হয় মায়ার্সকে অনেক ক্ষেত্রে, তো সেটা আপনি আমরা এপি মোলার মার্কসের শিপিং কোম্পানির ব্যাপারে আমি জানি না, বাট আমরা এপিএম টার্মিনালের সাথে কথা বলছি। এপিএম টার্মিনালস ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস টার্মিনাল, ওরা কত 60-70টা টার্মিনাল গ্লোবালি অপারেট করেন, এবং ওরা ভিয়েতনাম একটা কমিউনিস্ট পন্থীর দেশ, সেখানে ওরা করেন। ওরা মরক্কোতে একটা করেন, মরক্কোতে একটা মুসলিম কান্ট্রি, সেখানে ওরা যে টার্মিনালটা করেন ওইটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ফাইনেস্ট টার্মিনাল। তারপরে আপনি ওদের আরেকটা যেটা হচ্ছে মরক্কোর সাথে ইসরায়েলের সম্পর্ক আর বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কটা একটু ডিফারেন্ট, সেটা আসলে খুব ভালো উদাহরণ হলো। না, মরক্কোর সাথে ইসরায়েলের কেউ তো এই সম্পর্কের উপরে তো টার্মিনাল দেয় না, এগুলো এইভাবে কি হয়। বাট আমরা যেটা আমাদের মূল ফোকাসটা কি, আমাদের ফোকাস হচ্ছে ওয়ার্ল্ডের যারা টপ কোম্পানি তাদের সাথে আমরা কথা বলছি তাদের, এবং তারাও আমাদেরকে বলেছে যে সব মিলে $3 বিলিয়ন মতো তারা ইনভেস্ট করেন। $3 বিলিয়ন অনেক ইনভেস্ট। ওকে, তবে আপনাকে কেউ এই কথা বলছে বামদেরকে, মানে কারণ মানে আমি রুহিন হোসেন প্রিন্স ভাই এরকম বলছেন যে আপনার আচরণ অধ্যত্বপূর্ণ, তিনি মানে আপনাকে কি কেউ বলছে যে বামদের ছোট করার ক্ষেত্রে আপনি আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একই রকম? না, আমি বামদের অনেক, আমি যেমন ওনারা যখন রামপাল নিয়ে ওনারা যখন আন্দোলন করেন আমরা ওনাদের সাথে ছিলাম, ইভেন ফুলবাড়ির আন্দোলন আমি কভার করেছি, রামপাল আমি কনসিস্টেন্টলি কভার করেছি। বাট আমরা ওনার এই যে চিটাং পোর্টের এই বিষয়ের ক্ষেত্রে আমরা বা আমাদের গভর্নমেন্ট ওনাদের কথার সাথে একমত না। ওনাদের অ্যাক্টিভিজমকে আমরা স্যালুট করি, ওনারা অনেক ভালো ভালো ইস্যু নিয়ে কাজ করেন, দ্যাট উই স্যালুট। আমার ওই কথাটা যদি অ্যারোগেন্ট লাগে আই এম সরি ফর দ্যাট, বাট আমরা মনে করি ওনারা এই যে চিটাং পোর্ট নিয়ে ওনাদের যে পজিশন সেটার সাথে আমরা একদম সেটা আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। আচ্ছা শোয়েব ভাই, কুইক
দুই তিনটা প্রশ্ন এবং শেষ একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু বাজি লাগতে চাই যে বাংলাদেশের ইলেকশনটা কবে হবে। আপনি আমাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই কোন একটা মাস চুজ করে দিতে পারেন? না, এটা আমি অ্যাজ এ স্পোকসম্যান অফ দি চিফ অ্যাডভাইজার আমি এটা পারি না, এটা ঠিক না আমার পক্ষে। রোজা ঈদের আগে পরে, রোজা ঈদের আগে পরে না, আমি অন্তত এইটুকু বলতে পারি, জি। এই বিষয়ে কোনো ডিসকাশন হয় নাই, হ্যাঁ। বাট একটা কনসেনসাস সেটা হচ্ছে যে ইলেকশনটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং যখন সময় আসবে এটা আপনারা ভোটের টাইমটাও জানতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আরেকটা প্রশ্ন, যখন বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হবে তখন অনেকেই বলতেছেন হয় সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস থাকবেন না অথবা সেনা প্রধান হিসেবে জনাব ওয়াকার জামান থাকবেন না, এইটার কি কোনো চান্স আছে নাকি যেরকম এই সরকার? না, স্পেকুলেশন, এগুলো তো স্পেকুলেশন। আমার মনে হয় যে আমাদের যে টিমটা ভালোই থাকবেন, এবং আমরা অ্যাজ প্রফেসর ইউনূস বারবার বলছেন যে আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশনটা করব, এবং এটা এবং একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেটিক পাওয়ার হবে।